জয় হিন্দ বন্ধুরা। আজ আমরা ভারতের জাতীয় নিরাপত্তার ভূ রাজনীতির এমন এক খতরনাক বা ভয়াবহ ভেতরের গল্পকে ডিকোড করতে যাচ্ছি, যা শুনে আপনার পায়ের তলার মাটি পর্যন্ত সরে যাবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভারতের সবচেয়ে যেটা সেন্সিটিভ উত্তর পূর্বাঞ্চলের অংশ অর্থাৎ সেভেন সিস্টারের ঠিক মুখে খুব বড় আর বিপজ্জনক কোনো আন্তর্জাতিক চক্রান্তের জালকে বোনা হচ্ছে? কেন ভারতের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের সিলেটে হঠাৎ মার্কিন সেনাবাহিনীর বিপজ্জনক প্যারা কমান্ডোরা তাদের গোপন আস্তানা তৈরি করলো? যে সময় মার্কিন সেনা ভারতের সীমান্তের ঠিক ওপরে জঙ্গল অপারেশনের গোপন প্রশিক্ষণ নিচ্ছে, আর ঠিক সেই সময়ই বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ কেন তুরস্ক চলে গেলেন? আর নয়াদিল্লির হাই লেভেল মিটিং রুমে যেখানে সামনে বসেছিলেন ভারতের জেমস বন্ড অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেখানে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানের ইশারায় মৃতপ্রায় স্যারকে পুনর্জীবিত করার দুঃসাহস দেখালো কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের পক্ষ থেকে দেওয়া 2680 জন অবৈধ অনুপ্রবেশকারীর নির্দিষ্ট তালিকা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন ডাস্টবিনে ফেলে দিচ্ছে? তো বন্ধুরা, এই অনুপ্রবেশ, বিদেশি মহড়া, তুরস্কের ডার্ক ট্রায়াঙ্গেল আর পাকিস্তান প্রেম, এসব দেখে মনে হচ্ছে ভারতের প্রতিবেশী অঞ্চলে এখন নতুন অ্যান্টি ইন্ডিয়া ওয়ার রুম তৈরি হয়ে গেছে। আর এটি কোনো হলিউডের সাসপেন্স থ্রিলার সিনেমার চিত্রনাট্য নয়, বরং এটি হচ্ছে আমাদের পূর্ব সীমান্তে চলতে থাকা সেই আসল ও বিপজ্জনক কূটনৈতিক খেলা, যা দিল্লির সাউথ ব্লকের ঘুমকে উড়িয়ে দিয়েছে। তবে বন্ধুরা, ভারতের গোয়েন্দা নিরাপত্তা সংস্থাগুলো এই মুহূর্তে পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছে। এই অস্থির সবচেয়ে বড় কারণ হলো এক্সারসাইজ টাইগার লাইটেনিং। হ্যাঁ, রবিবার থেকে বাংলাদেশের পূর্ব সিলেটের সামরিক অঞ্চলের ভেতরে এমন এক যুদ্ধাভ্যাস শুরু হয়ে গেছে যা নয়াদিল্লিতে চাঞ্চল্য তৈরি করেছে। এই মহড়া 31শে জুলাই পর্যন্ত চলবে, যার মধ্যে ইউএস আর্মি প্যাসিফিক আর ওরেগন ন্যাশনাল গার্ডের 91 জন মারাত্মক কমান্ডো আর বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ প্যারা কমান্ডো ব্রিগেডের 93 জন যোদ্ধা অংশ নিচ্ছে। ওপর দেখলে মনে হতেই পারে যে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন, যা 2017 সাল থেকে চলে আসছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর সেখানকার সেনাপ্রধান একে ইন্দো প্যাসিফিক শান্তি আর কৌশলগত অংশীদারিত্ব হিসেবে আখ্যা দিচ্ছেন। কিন্তু বন্ধুরা, আসল ভয়াবহ খেলাটি এই অনুশীলনের নামে নয়, বরং এর ভৌগোলিক অবস্থানের মধ্যে লুকিয়ে রয়েছে। সিলেটে কোনো সাধারণ জায়গা নয়, এটি হচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর, মূলত মেঘালয় আর আসাম আন্তর্জাতিক সীমান্তের একেবারে গা ঘেঁষে এলাকা। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্ট আমাদের সিকিউরিটি গ্রিডের সবচেয়ে সংবেদনশীল জোন। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্সের সঙ্গে এই সংযোগ খুবই সংবেদনশীল। এমন অবস্থায় ভারতের সীমান্তের এত কাছে এক বিশ্ব মহাশক্তি আমেরিকার সেনাবাহিনীর জঙ্গল ওয়ারফেয়ার আর স্পেশাল অপারেশন ট্রেনিং নেওয়া কোনো সামান্য কাকতালীয় ঘটনা তো হতেই পারে না। জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা মনে করেন, আমেরিকা দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপ আর বাংলাদেশের কোন অংশে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করতে চায়, যাতে তারা বঙ্গোপসাগর আর ইন্দো প্যাসিফিকের ওপর তীক্ষ্ণ নজর রাখতে পারে। কিন্তু ভারত সবসময় তার প্রতিবেশী অঞ্চলে কোনো বহিরাগত আঞ্চলিক শক্তি বা বিদেশি সামরিক শক্তির উপস্থিতি তীব্র ও সরাসরি বিরোধিতা করে এসেছে। এমন পরিস্থিতিতে সিলেটের জঙ্গলে মার্কিন বুটের আওয়াজ ভারতের কৌশলগত শান্তির মধ্যে এক সরাসরি হস্তক্ষেপ, যাকে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এবার এই গল্পের দ্বিতীয় আর সবচেয়ে বিপজ্জনক স্তরটি বুঝুন। কেননা যে সময় সিলেটের জঙ্গলে মার্কিন ও বাংলাদেশি সেনাবাহিনী গুলি চালাচ্ছিল, ঠিক সেই সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে পৌঁছে যান। তুরস্ক যাবার সময় কাশ্মীরের শুরুতে পাকিস্তানকে অন্ধ সমর্থন করে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে বিশ্বজ্ঞার করে। তাদের কাছে হঠাৎ বাংলাদেশের সেনাবাহিনী কিসের প্রয়োজন পড়ে গেল? তো প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতো তুরস্ক তাদের মারাত্মক বাইরাক্তার ড্রোন আর মিলিটারি হার্ডওয়্যার দক্ষিণ এশিয়ার ভেতরে ঠেলে দিচ্ছে। আমেরিকা, তুরস্ক আর বাংলাদেশের এই নতুন ডার্ক ট্রায়াঙ্গেল একটি পরিকল্পিত আর গভীর কৌশলের অংশ বলে মনে হচ্ছে। একদিকে আমেরিকা থেকে কৌশলগত প্রশিক্ষণ, অন্যদিকে তুরস্ক থেকে অস্ত্র। বাংলাদেশ কি ভারতের উপর থেকে নিজেদের নির্ভরতা কমানোর জন্য কোনো বিকল্প সামরিক জোট তৈরি করছে, নাকি কোনো বিদেশি শক্তি চীন বা পাকিস্তানের ইশারায় ভারতকে ঘেরাও করার কোনো দীর্ঘ ভয়াবহ চিত্রনাট্য লেখা হয়েছে? তো বন্ধুরা, এই প্রশ্নগুলো শুধু অনুমান নয়, বরং মাঠের বাস্তবতার সাক্ষী দিচ্ছে। বিদেশি শক্তিগুলোর এই জামায়াতের মাঝে সীমান্তে পরিস্থিতি আরও বেশি বিস্ফোরক হয়ে উঠেছে। ভারত ও বাংলাদেশের সীমান্তে আমাদের প্রস্তুত বিএসএফ আর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর এসে হলো অবৈধ অনুপ্রবেশ। কিন্তু গত কিছুদিন মধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বড় আর কঠোর পদক্ষেপ নিয়ে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে 2600-এরও বেশি, হয়তো তারও বেশি হতে পারে, ঠিক এমনটাই অবৈধ অনুপ্রবেশকারীর তালিকা বা নামের একটি সুনির্দিষ্ট তালিকা দিয়েছে।
ভারতের আইন অত্যন্ত স্পষ্ট, যিনি অবৈধভাবে দেশে ঢুকেছেন তাকে ফিরে যেতেই হবে। মোদী সরকারের জিরো টলারেন্স নীতির অধীনে বিএসএফের অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সামনে এসেছে আর দুই দেশের কূটনীতি সম্পর্কের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে বলেছে তারা পুশিনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঢুকতেই দেবে না। তাদের দাবি, বিজেপি স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে বিএসএফের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। আর ভারত যদি তালিকা দেয় তবে প্রথমে পুরো আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে, 5 বছর দীর্ঘ ভেরিফিকেশন যাচাই হবে, তারপর কাউকে ফেরত নেওয়া হবে। অর্থাৎ পরিষ্কার কথা, বাংলাদেশে এই অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার মেজাজে একেবারেই নেই। তারা এই ইস্যুটাকে ঝুলিয়ে রেখে ভারতের সীমান্ত রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসামের জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো আর ঝুঁকিতে ফেলতে চায়। ঠিক এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিমুখী আচরণ ফাঁস হয়ে যায়। একদিকে ভারত যখন নিজের সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া দেয়, অন্যদিকে অনুপ্রবেশ আটকায়, তখন বাংলাদেশ বুক চাপড়াতে থাকে, একে অমানবিক বলে দাবি করে। কিন্তু অন্যদিকে সেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন যে তারা মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কেন? কারণ মায়ানমার থেকে রোহিঙ্গা এবং বিদ্রোহীদের তাদের দেশে ঢুকেছে। অর্থাৎ তাদের দেশে কেউ ঢুকলে তাদের জাতীয় নিরাপত্তা কাঁটাতারের কথা মনে পড়ে যায়। কিন্তু তাদের নাগরিকরা যখন অবৈধভাবে ভারতে ঢুকে এখানকার সম্পদের উপর দখল জমায় এবং অপরাধ করে, তখন ভারতের নাকি সীমান্ত সুরক্ষিত করার অধিকার নেই। এই দ্বিমুখী নীতির পেছনে বাংলাদেশের এক ভয়াবহ উদ্দেশ্য রয়েছে। তারা ভারতের সফট পাওয়ারের সুযোগ নিয়ে তাদের বাড়তি জনসংখ্যাকে ভারতের ভেতরে চালান করে দিতে চায়। কিন্তু বন্ধুরা, আজকের ভারতের প্রতিক্রিয়া 1990 সালের মতো নয়। কেননা ভারতের এখন কৌশলগত চিন্তাভাবনা এখন আত্মরক্ষামূলক থেকে আক্রমণাত্মক বা অফেন্সিভ হয়ে উঠেছে। বিএসএফকে সীমান্তে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে আর পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক স্তরে ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। আজ ভারতের প্রতিটি বিএসএফ সদস্য সেনার বীর সৈনিক বিশ্বের কারো চেয়ে কম নয়। সামনে আমেরিকা দাঁড়িয়ে থাকুক, তুরস্কের ড্রোন উড়ুক বা বাংলাদেশের বিজেপি থাকুক, আমাদের বীরেরা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সব সময় সারিতে বা লাইনের প্রথমেই থাকে। ভারতের সেনাবাহিনীর ইতিহাস সাক্ষী যে আমরা সবসময় শত্রুর ঘরে ঢুকে তার অহংকার ভেঙে গুড়িয়ে দিয়েছি। আজ আমাদের জওয়ানদের দিল্লি থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো বিদেশি শক্তি যদি সীমান্ত পেরিয়ে আমাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানায় তবে তাকে সঙ্গে সঙ্গে এমন ইস্পাত কঠিন জবাব দিতে হবে যাতে তারা ভবিষ্যতের প্রজন্ম এই সব দেখে শুনে কেঁপে ওঠে। এবার আসা যাক এই পুরো জিও পলিটিক্যাল দাবার খেলার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকে। কেননা সাম্প্রতিক সময়ে নয়াদিল্লিতে বিমস্টেক এর জাতীয় নিরাপত্তা প্রধানের বৈঠক চলছিল, যার আয়োজক ছিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থাৎ ভারতের সবচেয়ে বড় কৌশলগত মস্তিষ্ক। আর এই বৈঠকে হঠাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেলকে এম শামসুল ইসলামকে এমন এক প্রসঙ্গ তোলেন যা শুনে সেখানে উপস্থিত প্রতিটি কূটনীতিক স্তম্ভিত হয়ে যান। তিনি মৃতপ্রায় সার্ককে পুনর্জীবিত করার দাবি জানিয়ে বসেছেন। আসল কথা হলো, সার্ক এমন কি আছে যা ভারতকে বিধে? সার্কের এই 8টি দেশ রয়েছে, যার মধ্যে একটি ক্যান্সারের নাম হলো পাকিস্তান। 2016 সালের উরি সন্ত্রাসী হামলার পর ভারত স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে কখনোই চলতে পারে না। ভারত সার্ককে বয়কট করে বাতিল করে দেয় এবং নিজের পুরো মনোযোগ বিমস্টেকের দিকে ঘুরিয়ে নেয়, যেখানে পাকিস্তান নেই। তাহলে আজ হঠাৎ বাংলাদেশ, সার্ক আর পাকিস্তানের কথা কেন মনে পড়লো? তো গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো পরিষ্কারভাবে বলছে পাকিস্তান দীর্ঘদিন ধরে আঞ্চলিক একাকিত্ব থেকে বাঁচতে সার্ককে বাঁচিয়ে তোলার জন্য ছটফট করছে, আর এখন বাংলাদেশ পাকিস্তান এই চালের ঘুঁটিতে পরিণত হয়েছে। কিন্তু অজিত ডোভালের সামনে বসে পাকিস্তানকে ফিরিয়ে আনার সওয়াল করা স্পষ্টতা দেখায় যে বাংলাদেশ এখন ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার এক বিপজ্জনক চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি জেনে শুনে আমেরিকার পাকিস্তানের হাতের পুতুল হচ্ছে, নাকি এর পেছনে চীনের কোনো বড় গোপন এজেন্ডা রয়েছে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। আর আপনি যদি ভারতের এই ইস্পাত কঠিন শক্তিতে গর্বিত হন তবে ভিডিওটিকে দ্রুত লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।